সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির বিশ্লেষণ নিয়ে সাপ্তাহিক আয়োজন বাণিজ্য ও অর্থনীতি অনুষ্ঠানে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় সমকালীন অর্থনীতি ও বিনিয়োগ বৃদ্ধির পদক্ষেপ। আজকের আলোচনায় আমরা সাথে পেয়েছি ডক্টর মাহফুজ কবির, যিনি গবেষণা পরিচালক হিসেবে কাজ করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ এর উপর, এবং সাথে আছেন মাহমুদুর রশিদ, যিনি গ্রাসহপার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে সমকালীন অর্থনীতি নিয়ে আমরা একটা তথ্যচিত্র দেখে আসবো। 2024-এর পরিবর্তিত প্রেক্ষাপটের পর বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের নানা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশের ভঙ্গুর অর্থনীতিতে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যেমন বাইরে থেকে আসা অর্থের প্রবাহ বেড়েছে, বৈদেশিক মুদ্রার মজুতের উন্নতি হয়েছে, সম্পদ পাচার ঠেকানো গেছে। ব্যাংকিং খাতে যেসব ব্যাংক ভেঙে পড়েছে তাদের পুনর্গঠনে সহায়তা দেওয়া হয়েছে, পুনর্বিন্যস্ত করা হয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদগুলো। দেশের অর্থনীতির গতি প্রকৃতির অন্যতম চালিকা শক্তি হল বিদেশি বিনিয়োগ। সেই বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে ইতিমধ্যে দেশে অনুষ্ঠিত হয়েছে সফল একটি বিনিয়োগ সম্মেলন, যার প্রতিফলনও দেশের অর্থনীতিতে পরিলক্ষিত হচ্ছে ধীরে ধীরে। ইতিমধ্যে দেশি বিদেশি বিনিয়োগ ও রপ্তানি আয় বাড়াতে এনবিআরকে অন্তত 2 ডজন প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মধ্যে মূলধনী যন্ত্রপাতির স্পেয়ার পার্টস, ইপিজেডভুক্ত প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং সিস্টেম ও সহায়ক যন্ত্রাংশ, মেটাল ডিটেক্টর মেশিন এবং বিকল্প জ্বালানির কাঁচামাল আমদানিকে সম্পূর্ণ শুল্কমুক্ত করার প্রস্তাবও রয়েছে। এই প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে বড় ধরনের সুবিধা পাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেরজা। প্রস্তাবে বলা হয়, এসব সুবিধা পেলে বিনিয়োগে উৎসাহ, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি বাড়বে। পাশাপাশি স্থানীয় মানুষ মানসম্মত পণ্য ভোগের সুযোগ পাবে বলেও যুক্তি তুলে ধরা হয়। সব মিলিয়ে বলা যায়, এবছরের বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতিকে ইতিবাচক দিকে প্রবাহিত করতে হলে একদিকে যেমন প্রয়োজনীয় নীতিমালা লাগবে, তেমনি অর্থনৈতিক সংস্কারও প্রয়োজন হবে, এবং সেই সঙ্গে মনে রাখতে হবে পুরো ব্যাপারটির একটি রাজনৈতিক অর্থনীতির প্রেক্ষিত রয়েছে। সুতরাং 2025 সালের রাজনৈতিক ঘটনা প্রবাহ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দর্শক, আমরা তথ্যচিত্রে দেখানোর চেষ্টা করছিলাম কেমন আছে আমাদের এখনকার এই সময়ের অর্থনীতি, কেমন চলছে, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আমাদের অর্থনীতি কোন অবস্থানে আছে, এসব বিষয় নিয়ে আমরা একটা তথ্যচিত্র দেখানোর চেষ্টা করেছি, এবং সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে ডক্টর মাহফুজ কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বর্তমান বিশ্বে যে অর্থনৈতিক অস্থিরতা চলছে, একরকম বলা যায় ইভেন চীনের সাথে যে, যদি আমি বলি যুক্তরাষ্ট্রের যে একটা বাণিজ্য যুদ্ধের আমরা ইঙ্গিত পাচ্ছি, ইঙ্গিত বলা যায় না, সেটা একদম আমরা সচক্ষে দেখছি, সেটার একটা প্রভাব কিন্তু আসলে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমরা সেই প্রভাব মুক্ত নই। সেই জায়গায়, সেই নিরিখে যদি আমি সেই বিষয়টাকে বিবেচনা করতে পারি, সেটা আপনি ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ নিয়ে আপনি কাজ করছেন, কোন অবস্থায় আছি আমরা? সারা পৃথিবী জুড়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধের তৃতীয় পর্যায়ে। প্রথম পর্যায়টা আসলে শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে, এরপরে সেটা কন্টিনিউ করেছে এবং কিছুটা মডিফিকেশন হয়েছে বাইডেনের সময়। এরপরে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, মানে হ্যাঁ। তো এবং এই এত বিশাল পরিমাণে যে শুল্ক, সেটা আসলে এর আগে কখনো আরোপ করা হয়নি। এবং চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক সম্পর্ক, সেটি খুবই গভীর এবং জটিল। এখানে অসংখ্য ধরনের পণ্য সেগুলোর ব্যবসা হয়, এবং একই সঙ্গে আসলে চীন হলো পুরো বিশ্ব অর্থনীতির কিন্তু একটা প্রোডাকশন হাব। তো এবং অনেক মার্কিন কোম্পানি কিন্তু চীনে বিনিয়োগ করে এবং সেইখান থেকে আবার নিজেদের দেশে আমদানি করে। তো এরকম ইলেকট্রিক্যাল থেকে শুরু করে সব রকমের পণ্য কিন্তু এর মধ্যে আছে, খাদ্য পণ্য আছে। তো এখন এই যে অবস্থা, যেটা দেখা গেল যে সব রকমের পণ্যের যে দাম বাড়ার একটা সম্ভাবনা, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। যদিও অন্যান্য দেশের ক্ষেত্রে আসলে এই পাল্টা শুল্ক, সেই পাল্টা শুল্ক কিন্তু স্থগিত হয়ে গেছে 90 দিনের জন্য, কিন্তু চীনের উপরে যেটা আছে এবং সেটা আসলে কোন দিকে যায় সেটা বলা খুবই মুশকিল। এবং এটার কারণে গ্লোবাল ইনফ্লেশন, এটা একটা বড় রকমের একটা উপরের দিকে ওঠার সম্ভাবনা আছে। এবং একই সঙ্গে যে গ্লোবাল স্টক মার্কেটের যে একটা নিম্নগতি, সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে এরকম স্টক মার্কেটের বড় রকমের চাপ, বিনিয়োগকারীরা কিন্তু একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছেন। তো আর এটার একটা বড় প্রভাব কিন্তু বাংলাদেশে পড়ার একটা ইতিমধ্যে সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম যে এই যখন শুল্কটা আরোপ করা হয়ে গেল সারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে, এর মধ্যে বাংলাদেশে পড়েছিল হলো 37%। বাংলাদেশের যে মূল প্রতিযোগী দুটো দেশ, ভারতের পরে 26%, পাকিস্তানের উপর 29%। কিন্তু আবার অন্যদিকে যে ভিয়েতনামের কথা ধরি বা শ্রীলঙ্কার কথা ধরি, তাহলে বাংলাদেশ যাদের বেশি। কিন্তু এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে টিকফার মাধ্যমে, বা ইউএসটিআর এর সঙ্গে আলাপ আলোচনা চলছে। এবং এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে হয়তো এমন একটা অবস্থা দাঁড়াবে যে হয়তো 37% থেকে কিছুটা কমবে,
কিন্তু এটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু বলা খুব মুশকিল। যদি আমরা ভালোভাবে নেগোশিয়েট করতে পারি এবং আমরা যদি প্রতিশ্রুতি দিতে পারি যে না ঠিক আছে তাদের কাছ থেকে আমরা অনেক বেশি পণ্য আমদানি করব, চারটা যে প্রধান পণ্য, একটি তো হলো যে আয়রন স্ক্র্যাপ, দ্বিতীয়টি হলো যে মিনারেলস, বিশেষ করে যে আমাদের জ্বালানি পণ্য, তৃতীয়টি কিন্তু আসলে অয়েল সিড এবং সয়াবিন, এবং চতুর্থ পণ্য হচ্ছে কটন। এই চারটা মিলে হচ্ছে 75%, বাকিগুলো কিন্তু ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স। মাননীয় প্রধান উপদেষ্টার যে চিঠি গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে, তার মধ্যে কটনের কথা বলা আছে, আবার একই সঙ্গে বলা হয়েছে যে ওইখান থেকে আমরা কিছু কর্ন বা হুইট এগুলো আনতে পারি। এর পাশাপাশি 3টি পণ্যের কথা বলা হয়েছে এখানে, একটা হলো সেমিকন্ডাক্টর, গ্যাস টারবাইন এবং একই সঙ্গে মেডিকেল ইকুইপমেন্ট। তো এগুলোর উপরে আমরা কর কমাবো মানে তাদের আমদানির ক্ষেত্রে, এবং আমাদের যে নন টেরিফ ব্যারিয়ার সেগুলোর কথা দেখবো, টেস্টিং এবং অন্যান্য যে ফ্যাসিলিটি এগুলো আছে বা লেবেলিং, ওইগুলো নিয়ে আমরা রিকনসিডার করবো। তো এই বিষয়গুলো আছে, কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে যে সারা পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, এটা আতঙ্ক উদ্বেগ এগুলো তৈরি হয়েছে, তো সেগুলো থেকে বার হয়ে আসাটা কিন্তু কঠিন হবে। আর চীনের উপরে যেহেতু একটা শুল্ক যেটা একটা বিশাল আকারের, তো সেটার কারণে দেখা যাবে কিছু ট্রেড ডাইভার্সন হচ্ছে, কিছু ইনভেস্টমেন্ট চলে আসছে, এবং একটা শক্তিশালী অর্থনীতির দেশও বটে। হ্যাঁ, এখন ওটা যেটা দাঁড়াবে সেটা হলো যে অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশে হয়তো আসতে পারে যদি আমরা ঠিক মতো নেগোশিয়েট করি, মানে চীন থেকে হয়তো আসবে, এবং তারা কিন্তু প্রস্তুত আছে। এবং ইতিমধ্যে আমরা যে বিনিয়োগ সম্মেলনের পরবর্তী সময় দেখতে পেয়েছি যে অনেক চীনা কোম্পানি বাংলাদেশে আসলে আসতে ইচ্ছুক, আগ্রহ প্রকাশ করেছে। মূলত তারা এই ট্যারিফটাকে একটু অ্যাভয়েড করতে চায়। তো এটা একটা বড় সুযোগ বাংলাদেশের জন্য। আমি মনে করি যে সমস্ত রকমের যে সমস্যা কিন্তু সম্ভাবনার দুয়ার খুলে দেয়। নিশ্চয়ই সমস্যা থেকে তো সম্ভাবনার একটা, এবং আমি মনে করি যে এই যে বিশ্ব অর্থনীতির উপরে যে চাপ তৈরি হচ্ছে, তো সেটার কারণে বাংলাদেশ কিছুটা লাভবান হতে পারে। আর ওই দিক দিয়ে যদি ইউএস এর সঙ্গে আমরা ভালোভাবে নেগোশিয়েট করতে পারি, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা ভালোভাবে আমাদের যে উপরে যে ট্যারিফ যেটা ইম্পোজ করা হয়েছিল সেটা হয়তো কমে যাবে। কারণ এটা হলে আমি মনে করি যে বাংলাদেশের জন্য অনেক সুযোগ আছে। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে এই পৃথিবীর অর্থনীতির উপরে যে চাপ তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডিমান্ডটা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেটা না আমরা একটু চিন্তার মধ্যে আছি। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও এক ধরনের আতঙ্ক আছে। তো সেখানে যদি আমাদের পণ্যের দাম বেড়ে গেলে যে চাহিদা কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যারা রপ্তানিকারক তারা কিছুটা সমস্যার মধ্যে পড়বেন। তো সেই সমস্যা থাকবেই, কিন্তু আমাদের সম্ভাবনাগুলোর দিকেই একটু সম্ভাবনা যে দ্বারগুলো আছে সেগুলোকে আমরা উন্মোচন করার জন্য আমাদের কাজ করতে হবে। অত্যন্ত স্বল্প কথায় আপনি সংকট এবং সম্ভাবনার কথা তুলে ধরেছেন। মাহমুদুর রশিদ, আমি ওনার কথা থেকে একটা পয়েন্ট যদি আমি নিয়ে, সেটা হচ্ছে উনি গ্লোবাল ইনফ্লেশনের কথা বলেছেন, গ্লোবাল স্টক মার্কেটের কথা বলেছেন। আমি ইনফ্লেশনের দিকে যদি শুধু তাকাই, যেটা এখন আমাদের সত্যি কথা বলতে গেলে একটা বিস্ফোরণের মতো, এবং আমাদের অর্থনীতির আমরা কথা বলছি অস্থিরতার অন্যতম মাথা ব্যথার কারণ হচ্ছে মূল্যস্ফীতি। সেটা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণহীন, যদিও অন্তর্বর্তী সরকার যথেষ্ট যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, অর্থ উপদেষ্টা আছেন, তারা নন্দিত অর্থনীতিবিদ চেষ্টা করছেন। সেই জায়গায় গ্লোবাল ইনফ্লেশন আর আমাদের দেশের যে ইনফ্লেশন, দুটো মিলে আসলে আমরা কোন অবস্থায় আছি, আর সেটা একজন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমি সেটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আমাদের দেশ সহ পুরো পৃথিবী আসলে কিন্তু যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হলো তারপর থেকে কিন্তু ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে, এন্টার ওয়ার্ল্ড স্ট্রাগল করছে। এন্টার ওয়ার্ল্ডের লজিস্টিক্স এফেক্টেড হয়েছে, এন্টার ওয়ার্ল্ডের সাপ্লাই চেইন এফেক্টেড হয়েছে। পুরো বিশ্বের একটা কিন্তু মানে টালমাটাল অবস্থা অর্থনৈতিক যেটাকে বলি সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে তখন থেকেই। তারপরে করোনা ভাইরাসের এফেক্ট, প্যান্ডেমিক, বিভিন্ন কিছু নিয়ে 8-10 বছর ধরে পৃথিবীটা খুব স্ট্রাগল করছে। হয়তো এত স্ট্রাগল এর আগের সময়গুলোতে এইভাবে করে নাই। আর এখন তো পৃথিবী অনেক ফাস্ট মুভিং। তো এইরকম পরিস্থিতিতে বাংলাদেশের যে মুদ্রাস্ফীতির ব্যাপারটা, সেখানে আমি বলবো যে বাংলাদেশের নিজের অনেক জায়গায় এখনো আছে, অনেক সুযোগ আছে যেখানে সে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে পারতো বা পারবে, সম্ভাবনা আছে। আমাদের গভর্নমেন্ট এবং বিডাকে অত্যন্ত মানে আন্তরিকভাবে ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে হয় যে রিসেন্টলি আমাদের যে বিনিয়োগ সম্মেলনটা হয়েছে, আমি পার্সোনালি ছিলাম সেখানে, মানে এটা একটা ওয়ান্ডারফুল গ্যাদারিং ছিল। ওখানে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা আমার অবজারভেশন ছিল সেটা হচ্ছে যে একদম রাইট পার্সনস গুলা ছিল। সবচেয়ে বেশি যেটা এই সম্মেলনের সাকসেস সেটা হচ্ছে যে আমাদের দেশকে প্রেজেন্ট করা হয়েছে। মানে একটা বিনিয়োগ সম্মেলনেই তো আসলে হুড়হুড় করে ভুরভুর করে মানে অনেক বিনিয়োগ চলে আসবে না, অনেক ইনভেস্টমেন্ট হয়ে যাবে না। এটা ম্যাটার অফ প্রসেস, ম্যাটার অফ টাইম, অনেক অ্যানালিসিস করে আসবে। আসুন দেখুন বুঝুন আসলে এক্স্যাক্টলি। কিন্তু আমাদের যেটা দরকার ছিল দেশকে প্রেজেন্ট করা, মানে কান্ট্রি ব্র্যান্ডিং, এই জিনিসটা খুব সুন্দরভাবে হয়েছে বলে আমি মনে করি। এবং অনেকেই কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। পার্সোনালি আমিও দেখেছি, আমার সাথে যাদের কানেকশন আছে তারা অনেক পজিটিভ বাংলাদেশের ব্যাপারে। কিন্তু হ্যাঁ, মাহফুজ ভাই যেটা বলে সেটা ট্রু, যে টাইমটা কেমন, গভর্নমেন্টটা অবস্থাটা কি, গভর্নমেন্টের স্ট্যাবিলিটি কেমন, মানুষের সাথে গভর্নমেন্টের রিলেশন কেমন, মানুষ কতটা স্ট্যাবল, সবকিছু দেখেই কিন্তু একটা বিনিয়োগকারী আসবে।
তো এই পরিস্থিতিতে সরকার নিঃসন্দেহে বিনিয়োগকারীদেরকে নিয়ে অনেক আকর্ষণ করার চেষ্টা করছে। তার মধ্যে রিসেন্টলি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, স্পেশালি বিডা থেকে যে রিকমেন্ডেশনস গুলো এসেছে এনবিআর এর কাছে, ভেরি পজিটিভ। কারণ সহজভাবে একদম মানে খাঁটি বাংলায় বললে, কর কমলে তো আকর্ষণ বাড়বেই, রাইট। এটার কোনো ইয়ে নাই। কর 1 থেকে 0.5% যেটা প্রপোজ করা হয়েছে উৎসে কর করতে, এটা ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। অ্যাটলিস্ট একটা মেসেজ যাবে। হয়তো 0.5% কি যে অনেক টাকা তা হবে না, কিন্তু একটা মেসেজ কিন্তু পটেনশিয়াল বিনিয়োগকারীদের কাছে যাবে যে দ্য গভর্নমেন্ট ইজ এনকারেজিং আস, এই জিনিসটা যাবে। এছাড়াও কয়েকটা জিনিস যেগুলো নিয়ে রিয়েলি আমি যেমন আমরা কাজ করতে গিয়ে দেখেছি, রিয়েলি বেজার কোম্পানিগুলো সাফার করতো, যে তারা যখন একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করে তখন তারা ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট করে খুব ইজিলি। এরপরে পরবর্তীতে তারা যখন সেটার বিভিন্ন স্পেয়ার পার্টস বা সেটার বিভিন্ন মেশিনারিজ ইম্পোর্ট করতে যায়, তাদেরকে ট্যাক্স দিতে হয়, অনেক হ্যাসেল পোহাতে হয়। দেখা যায় একটা $1 লাখ একটা মেশিনের জন্য পরে $20,000 স্পেয়ার পার্টস আনতে হচ্ছে, $20,000 স্পেয়ার পার্টসের জন্য আবার আরো $20,000 ট্যাক্স পে করতে হচ্ছে। মানে ক্ষেত্র বিশেষে 30, 35, 40, 50%ও ট্যাক্স ছিল। তো এই জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস করেছেন এবং এই জায়গাগুলোতে রিকমেন্ড করেছে এগুলোকে শুল্ক মুক্ত করা যায় কিনা। তো এই জিনিসগুলো আমি মনে করি যথেষ্ট পজিটিভ, এগুলো অবশ্যই আকর্ষণ করবে। একটা রিকমেন্ডেশন দেখলাম যে ব্যক্তি পর্যায়ের যে ব্যাংক লেনদেন, ওইটার উপরে 2% এআইটির কথা বলা হয়েছে, যে 2% এআইটি চার্জ করা হবে 1 কোটি টাকার উপরে লেনদেন হলে। এটা আমার মনে হয় এটা এনকারেজিং না, এটা আবার ডিসকারেজিং। এটা ডিসকারেজিং এই কারণ দেখা যাবে যে এতে অনেকে আবার ব্যাংক চ্যানেলের বাইরে লেনদেন করার একটা প্রবণতা তৈরি হতে পারে। 1 কোটি টাকা যদি 2 লাখ টাকা নাই বা থাকে, তাহলে সেটা কিভাবে? হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যে 1 কোটি টাকা আয় করছে তাকে যদি সকলভাবে যদি গাইডেন্সের মধ্যে আনা যায়, তাকে তো ট্যাক্স কোনো না কোনো ট্যাক্স দিতেই হবে। আবার এই টাকাটা সে যদি কোনো প্রপার্টি অ্যাসেটসে স্পেন্ড করে, সেখানেও দেখা যাবে তার ট্যাক্স বা তার ট্যাক্সেশনটা চলে আসবে। কিন্তু সরাসরি যখন ব্যাংক থেকে যখন 2% কেটে নেওয়া হবে, এটা কিন্তু হঠাৎ করে তাকে একটা ডিমোটিভেট করবে এবং এটার কারণে দেখা যেতে পারে যে আবার একটা ব্যাংকিং চ্যানেলের বাইরে, মানে আমার মনে হয় যে একটা সুন্দর অর্থনৈতিক কাঠামো গঠন করতে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সবাইকে একটা লাইনে আনা, যে সবাই ট্যাক্স দিচ্ছে, সবাই ভ্যাট দিচ্ছে, তাহলে এত সমস্যা হবে না। কিন্তু যখন বৈষম্যটা হয় যে কেউ দিবে কেউ দিবে না, তখন প্রাইসের ফ্ল্যাকচুয়েশন হয়, তখনই ব্ল্যাক আর হোয়াইটের বিষয়টা চলে আসে। হ্যাঁ, তো এই জন্য আমাদের সবাইকে আসলে এনকারেজ করে আগে সবাইকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসাটা ফার্স্টে খুবই জরুরি। হোক সেটা 10 টাকা কিংবা সেটা 10,000 কোটি টাকা, সকল কিছু যদি একটা প্রপার ব্যাংকিং চ্যানেলের মধ্যে, মোবাইল ব্যাংকিংও কিন্তু ব্যাংকিং চ্যানেল, নিয়ে আসা যায়, তারপরে ধীরে ধীরে কিন্তু অনেক রুলস রেগুলেশনস অ্যাপ্লাই করা যাবে। কিন্তু যতক্ষণ তারা এই নেটের বাইরে থাকবে, ব্যাংকিং নেটের বাইরে যে মানিগুলো থাকবে, টাকাগুলো থাকবে, এটার কিন্তু হিসাবও হবে না, এটা ব্ল্যাক মানি হয়ে রয়ে যাবে, গভর্নমেন্টও বেনিফিটেড হবে না, কিছুই হবে না। আলটিমেটলি এগুলোও কিন্তু যে একটু আগে আমরা বলছিলাম ইনফ্লেশনের একটা অন্যতম রিজন, যখন আমার প্রপার অ্যাকাউন্টেবিলিটি থাকবে না এবং এই জিনিসগুলো তৈরি হবে। ডক্টর মাহফুজ কবির, একটি বিষয় ওনার কথা থেকে যদি আপনার সাথে আমি যুক্ত করতে চাই, সেটি হচ্ছে কর অবকাশের কথা উনি বলেন। কর অবকাশের জন্য সম্প্রতি যেটা দেখলাম, বেজের আওতাধীন ইপিজেডভুক্ত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন স্ল্যাবে 10 বছরের জন্য কর অবকাশের কথা বলা হয়েছে। আর ঢাকা ও চট্টগ্রামে যে ইপিজেডভুক্ত প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন স্ল্যাবে 5 বছরের জন্য কর অবকাশ সুবিধা পাচ্ছে। আর এই দুই বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে স্থাপিত ইপিজেডগুলোর প্রতিষ্ঠান কর অবকাশ সুবিধা পাচ্ছে 7 বছরের জন্য। রাষ্ট্রকে তো আসলে চলতে হয় সবকিছু মিলে, এই কর অবকাশ যদি দিতে থাকে সব জায়গায় সবকিছুর মধ্যে, রাষ্ট্রের আয়টা আসলে কোনভাবে কিভাবে সমন্বয় হবে এই জায়গায়? আইএমএফ থেকে যে ঋণের শর্ত, তো সেটার মধ্যে এই একটা বিষয় আছে যে হয়তো কর অবকাশ যে সুবিধা সেটা প্রত্যাহার করতে হবে, এবং সরকারের দিক থেকে মোটামুটি ভাবে নীতিগত একটা সিদ্ধান্ত হয়েছে যে কর অবকাশ সুবিধার বেশি দিন চালানো যাবে না এবং ধীরে ধীরে সেটা প্রত্যাহার করা হবে। বিশেষ করে আমাদের এলজিসি গ্রাজুয়েশনের প্রিপারেশন হিসেবে এটা এসছে, এবং এর মধ্যে শুধুমাত্র কর অবকাশই নয়, বরং এই যে ভর্তুকি সহ অন্যান্য যে নীতিগত সুবিধা, সেগুলো আস্তে আস্তে প্রত্যাহার করবে, এভাবে কিন্তু সরকার ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় কি, যে বাইরের অন্য যে কোনো দেশে যদি আপনি যান, তাহলে দেখবেন কি যে তারা এই বিনিয়োগের জন্য নানান রকম সুবিধা দিচ্ছে। তারা সেখানে সাবসিডি দিচ্ছে, তারা কম খরচে আসলে ভিন্ন ইউটিলিটি দিচ্ছে, জমি দিচ্ছে খুব কম খরচে, এবং সমস্ত কিছু প্রসেস করে দিচ্ছে। মানে ভিয়েতনামের কথা যদি আমরা ধরি, তো সেখানে খালি গিয়ে একটু আগ্রহ প্রকাশ করলে হয়, তখন কিন্তু সবকিছু তারা দিয়ে দেয়। চীনে ওই একই অবস্থা। তো তাইলে সেক্ষেত্রে বাংলাদেশে কেন আসবে বিনিয়োগ করতে? আর আমরা যে স্পেশাল ইকোনমিক জোন এতগুলো করলাম, এরপরে আবার 10টা কমিয়ে দিচ্ছি আমরা, তো এই সিদ্ধান্তগুলো নিয়েছি, কিন্তু একই সঙ্গে ইউটিলিটি বা অন্যান্য যে সমস্ত মানে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি, সেগুলো তো তৈরি করতে পারিনি। রাইট। এক জাপানিজ যদি আমরা স্পেশাল ইকোনমিক জোনে যাই, তাহলে সেক্ষেত্রে মাত্র 15টার মতো এই প্লট তারা কিন্তু নিয়েছে 2,500 যেটা 2,500। তো এখন এইভাবে হলে কি হবে? এটা তো হবে না।
তো অন্যান্য অনেক বড় বড় যে সমস্ত মিরাসরাই যে প্রকল্প সেটা কিন্তু অলমোস্ট খালি পড়ে আছে। তো এইভাবে হলে আসলে আমাদের স্পেশাল ইকোনমিক জোন নিয়ে আমরা বিশাল বিশাল স্বপ্ন দেখছি, তো সেটা কিন্তু হবে না। তো সুতরাং ফ্যাসিলিটিগুলো বাড়াতে হবে। আর এই দুটোর কথা তো বললেন, ওদিকে সাবরাঙ্গা আছে, তারপর আরো ওই যে সমুদ্র তীরবর্তী অঞ্চল আনোয়ারটা একটা কথার কথা চলছে, সবকিছু মিলিয়ে। তো এই এতগুলো স্পেশাল ইকোনমিক জোন, সেগুলো তো ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে, ইউটিলিটি গুলো দিতে হবে, এবং একই সঙ্গে আসলে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে হবে যতটা সুবিধা বাড়ানো যায় তাদের জন্য। হ্যাঁ, যদি আমরা এই যে কর অবকাশ এবং একই সঙ্গে যে তাদের যে সুবিধাগুলো সেগুলো কিন্তু প্রত্যাহার করি, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব একটা আশ্বস্ত হবে না বা আগ্রহী হবে না। কিন্তু একই সঙ্গে আমাদের আর একটা ট্রান্সফরমেশন দরকার, সেটা হচ্ছে যে এই পুরো এনবিআর এর অটোমেশন, সেটা নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছি। এবং এই যে এখন যেটা হলো আইএমএফ এর দিক থেকে যেটা বাইফার্কেট করতে হবে, সেখানে কর নীতি এবং কর প্রশাসন দুটো আলাদা হবে, তো সেই বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখন এইভাবে করে মানে পুরো এনবিআরটা যদি অটোমেট করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে কর আদায়ের যে পরিমাণ সেটা কিন্তু অনেক বাড়বে। আর আমাদের এই ইনডিরেক্ট ট্যাক্স থেকে ডিরেক্ট ট্যাক্সে যেতে হবে, তো ওইটার জন্য আমাদের প্রিপারেশন কি আছে? আমরা কিন্তু সেভাবে নিচ্ছি না, যাচ্ছি না। আর এই যে এতগুলো টিনধারী, কিন্তু তারা কিন্তু সেভাবে কর দিচ্ছে না। তো সেই জায়গায় যদি আমরা একটু চিন্তা করি যে পুরো বিস্তৃতিটা যদি বাড়ায়, গ্রামে গঞ্জের থেকে যদি আমরা ভ্যাট কালেক্ট করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্ত চিন্তাগুলো রয়েছে এই সমস্ত কর অবকাশ নিয়ে, তো সেগুলো চিন্তা কিন্তু করতে হয় না আমাদের। তো সুতরাং আমরা পুরো পদ্ধতির মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারছি কিনা, আমরা সেখানে এই অটোমেট করতে পারছি কিনা, তো সেইগুলো এটা আমাদের মনে করি যে প্রধান চিন্তা হওয়া উচিত। আর এলডিসি গ্রাজুয়েশনের পর তো অনেক সুবিধা আমাদের দিতে আর সক্ষমতা থাকবে না। তো সেই অবস্থায় আমরা যখন এটা হবে গ্রাজুয়েশন, তখন আমরা দেখবো। কিন্তু যতটুকু সময় পারি ততটুকু সময় কেন আমরা বিনিয়োগকে আকর্ষণ করবো না? তো এইভাবে আমাদেরকে যেতে হবে, আমাদের বিভিন্ন ভাবে যতটা সম্ভব বিনিয়োগকে আকর্ষণ করতে হবে, করে তারপরে তাদের যতদিন পর্যন্ত আমরা পারি সুবিধা দিতে হবে। দিলে তখন কিন্তু একটা সক্ষমতা যখন তৈরি হবে, তখন হয়তো আমরা আস্তে আস্তে তুলে নিব এই সুবিধাগুলো। তো সেভাবে আসলে যাওয়া উচিত। মাহমুদুর রশিদ, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা বিভিন্ন বিনিয়োগ বৃদ্ধির পদক্ষেপের মধ্যে বিভিন্ন সুবিধার কথা বললাম, উৎসে করের কমানোর কথা বললাম, আমরা সম্মেলন করেছি, সবকিছু মিলিয়ে একটা ভালো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বর্তমানে যে বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা, আসলে সেই জায়গায় আমরা কতটা সফলতার মুখ দেখতে পারবো বলে একজন ব্যবসায়ী হিসেবে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ খুবই পটেনশিয়াল দেশ, এবং আমরা ইতিমধ্যে যে পরিস্থিতিগুলোতে আছি, পুরো পরিস্থিতিটা কিন্তু অনেকটাই রাতারাতি চেঞ্জ হয়ে গিয়েছে বিগত ছাত্র জনতার যে আন্দোলন, তারপরে তাই সেই অভ্যুত্থানের পরে কিন্তু আসলে অনেক কিছু হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। তো তখন থেকে এইটা কিন্তু আমাদের মধ্যে যারা সাধারণ জনগণ, তাদের মাঝে কিন্তু একটা নতুন একটা চিন্তা আসছে, না তার মানে এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম, এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতি বাংলাদেশে আসতে পারে, সেটা পজিটিভলি যদি আমরা দেখি, তার মানে এনি টাইম, মানে আমরা সবাই মিলে চাইলে একটা চেঞ্জ সম্ভব। এখন আমাদের দেশের যে পরিস্থিতিতে আমরা আছি, তাতে আমি মনে করি আমাদের দেশ অনেক পটেনশিয়াল, এবং স্পেশালি আমাদের যে টেকনিক্যাল এক্সপার্টিস গ্রো করছে কন্টিনিউয়াসলি রেগুলারলি, এই জিনিসগুলোতে আমাদের আরো বেশি ফোকাস করতে হবে। আমাদের দক্ষ জনশক্তি, মানে নট ইন লেবার ক্লাস, আপার ক্লাসের দিকে আমাদেরকে ফোকাস করতে হবে, যে এই জায়গাটায় আমাদের জন্য একটা হিউজ চেইন তৈরি হয়, যে আমরা যে কোনো প্রোডাক্ট ডিজাইন করতে পারতেছি, যে কোনো প্রবলেম সলভ করতে পারতেছি, আমরা লাইট ইঞ্জিনিয়ারিং এ ভালো করতে পারতেছি। এই জায়গাগুলোতে আমাদেরকে কাজ করতে হবে। এই জায়গাগুলো যে আমরা কাজ করি, তাহলে অলরেডি আমাদের কি আছে, আমাদের ম্যানুফ্যাকচারিং এক্সপার্টিস আছে, আমাদের দেশে ব্যবসায়ী আছে, এন্টারপ্রেনার আছে, উদ্যোক্তা আছে, আমাদের নিজস্ব বলি লোকাল ইনভেস্টমেন্ট আছে, ফরেন ইনভেস্টমেন্ট আছে। আমাদের এই সকল রিসোর্সকে আমরা কাজে লাগিয়ে, আমার মনে হয় এক্স্যাক্টলি আমাদের জায়গা জমি আছে, আমাদের এগ্রিকালচার আছে, এগ্রিকালচারে আমরা এখন ধরেন যে আমরা এখন প্রোডাকশন করছি, প্লান্টেশন করছি, এখান থেকে আমাদের এগুলো প্রসেসিং এ আসতে হবে। আমরা কেন 80 টাকা 100 টাকা কেজি আম বিক্রি করার কথা চিন্তা করি? আম থেকে জুস বিক্রি করে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমরা যেন ভালোভাবে বিক্রি করতে পারি, এভাবে চিন্তা করতে পারি। আমি করছি, আমাদের দেশে কিছু উদ্যোক্তা আছে যারা করছে, কিন্তু এগুলো তো আরো বড় আকারে করা যাবে, আরো বেশি অবদান রাখছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এই জায়গাগুলোতে যদি আমরা কাজ করি, আমার বিশ্বাস অল্প সময়ে বাংলাদেশের যারা এন্টারপ্রেনার এখন আছেন, অনেক ভালো একটা শিফটিং করা সম্ভব। কিন্তু সবাইকে ইউনাইটেডলি ফর দ্য সেক অফ কান্ট্রি এখন কাজ করতে হবে। আমার মনে হয় যে এইটা করলে আমরা ইকোনমিক্যালি অনেক এগিয়ে যেতে পারি। নিশ্চিত দারুণভাবে আপনি আপনার বিশ্লেষণটা তুলে ধরেছেন। ডক্টর মাহফুজ কবির, আপনি আপনার একটু আগে আপনি কথা বলছিলেন গ্রামীণ অর্থনীতির একটা বিষয়ে কথা বলছিলেন। সেই জায়গায় আমি যদি বলি, বিশ্ব অর্থনীতির পরিবেশ থেকে যদি অস্থিরতা পরিবেশ থেকে আমাদের দেশের সক্ষমতার দিকে তাকাই, আমাদের সক্ষমতার সবচেয়ে মূল শক্তি হচ্ছে আমাদের কৃষি খাতটা। সেই জায়গায় কৃষি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, যেটা একদম শেকড় থেকে বলি, গ্রামীণ অর্থনীতি। সেই জায়গায় গ্রামীণ অর্থনীতিকে আরো যদি সুসংহত করতে চাই, বৈশ্বিক যে অভিঘাত সেটা মোকাবেলা করতে গেলে, সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে কি করা উচিত বলে মনে করছেন? এই মুহূর্তে কিন্তু গ্রাম এবং শহরের ব্যবধান খুঁজে যাচ্ছে। এখন সেই গ্রামের কৃষকও কিন্তু একটা মোবাইল স্মার্টফোন ইউজ করেন, এবং তিনি কিন্তু মার্কেটিংটা করছেন শহরে। তো এই কাজগুলো হচ্ছে নীরবে বিপ্লব ঘটে গেছে কিন্তু দেশের মধ্যে। কিন্তু তারপরেও বাংলাদেশের যে মানুষ, মানে মোট জনসংখ্যার প্রায় 3 ভাগের 2 ভাগে কিন্তু গ্রামে বাস করেন।
এবং এখন আমাদের যে পুরো উৎপাদন ব্যবস্থা, সেখানে আমাদের যে সমস্ত খাদ্যপণ্য সেগুলো থেকে প্রচুর ডাইভার্সিফিকেশন হচ্ছে। এই মুহূর্তে আমরা কি করছি, সবজি উৎপাদনে আমরা পৃথিবীতে দ্বিতীয় তৃতীয় অবস্থান চলে এসেছি, আমরা মাছ উৎপাদন করছি এবং সেখানে দ্বিতীয় তৃতীয় অবস্থানে, এবং একই সঙ্গে ফল উৎপাদনে কিন্তু আমরা বিশেষ একটা স্থান দখল করেছি। তো এগুলা কিন্তু একটা বড় সম্ভাবনা আছে, এবং এখানে যে অ্যাগ্রো প্রসেসিং, ফুড প্রসেসিং, সেগুলো একটা বড় সম্ভাবনা, যেটা আপনি বললেন। তো সেগুলো আছে এবং সেটা কিছু কাজ করছে, প্রাণ সহ অন্যান্য কিছু কোম্পানি তারা কাজ করছে, বিভিন্ন জায়গাতে ইনভেস্টও করছে। তো এখন এটাকে বড় স্কেলে চিন্তা করতে পারি কিনা, যখন আমরা বড় করব তখনও কিন্তু কৃষকেরা দাম পাবে পণ্যের। আমরা বলি যে কৃষকেরা দাম পান না, অথচ আমরা শহরে অনেক বেশি দামে জিনিসপত্র কনজিউম করছি। তো এই যখন কৃষক দাম পাবেন তখন কিন্তু দেশের অর্থনীতি আর উন্নত হবে, দেশের প্রোডাক্টটা তখন কিন্তু গ্লোবালাইজড হয়ে যাবে, তো স্ট্যান্ডার্ডের উন্নতি হবে। তো সেই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আর এর পাশাপাশি বাংলাদেশে যেমন এই যে আমরা আরএমজির ক্ষেত্রে একটা প্রোডাকশন হাব হয়েছি, আরএমজির বাইরে গিয়েও কিন্তু তখন আমরা অন্যান্য প্রোডাক্ট তৈরি করতে হবে। যেমন আপনি বললেন যে এই যে লাইট ইঞ্জিনিয়ারিং এর কথা, লাইট ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক গ্রাম অঞ্চলেও, বিশেষ করে প্রাণ তার সাইকেলের যে ফ্যাক্টরি, সেটা কিন্তু একেবারে সেই চর অঞ্চলে করেছে। তো সুতরাং শিল্পকে কিন্তু গ্রামে নিয়ে যাওয়া যায়। আবার গ্রাম ভিত্তিক যে সমস্ত কৃষি উৎপাদনকারী যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো আছে, তো সেগুলোকেও আমরা কিভাবে মডার্নাইজ করে, কিভাবে নগরায়নের মাধ্যমে যুক্ত করা যায়, এই মডার্নাইজ করা, তার কানেক্টিভিটি তৈরি করা, গ্লোবাল কানেক্টিভিটি তৈরি করা। তো এই কাজগুলো আমাদের করতে হবে। করলে তখন কিন্তু একটা মেসেজ পাবে সারা পৃথিবী যে না, বাংলাদেশের একটা পণ্য আছে, বাংলাদেশে অনেক জিআই পণ্য আছে। আমরা দেখতে পাচ্ছি একদম গ্রাম পর্যায়ে আমরা সেগুলো তৈরি করছি। সবশেষ যেটা টাঙ্গাইলের লটকন, হ্যাঁ, জিআই পণ্য হিসেবে গতকালে যেটাকে সন্দেশ হচ্ছে, তারপরে এই যে এতে পুরো যে কুমিল্লার যে খদ্দর, সেগুলো কিন্তু এখন সারা পৃথিবীতে জানছে মানুষ। তো সুতরাং আমাদের এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। সারা পৃথিবীতে একটা টেনশনের মধ্যে তো আছে ঠিকই, কিন্তু এই সুযোগে আমাদের পণ্যগুলোকে তখন যতটা গ্লোবালাইজ করতে পারি, আমরা যতটা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি, তত আমাদের ভালো। আর আরেকটা বিষয় আমাদের একটু খুব মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে লোকাল স্ট্যান্ডার্ডে পণ্য তৈরি করছি। মানে এখন কৃষি পণ্যের ক্ষেত্রে আমরা অনেক এমন কিছু হয়তো কেমিক্যাল ইউজ করছি, বা যে সমস্ত পোল্ট্রি ফিড, ডেয়ারি ফিড, তো সেগুলা, বা ফিশ ফিড, তো সেগুলো কিন্তু গ্লোবালি অ্যাকসেপ্টেড হচ্ছে না। আমাদের যে লেদার, সেখানে কিন্তু আমরা স্ট্রাগল করছি। লেদার ওয়ার্কিং গ্রুপ তারা আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে না সবগুলো কোম্পানির জন্য। তো 6-7টা কোম্পানি আছে, তারা কিন্তু সার্টিফিকেশন পেয়েছে, বাকিটা কিন্তু টোটালি বাইরে চলে গেছে। তো এই বিশাল একটা লেদার সেক্টর, সেখানে আমরা বিপুল পরিমাণে চামড়া সংগ্রহ করি, কিন্তু সেটা প্রসেস করে আমরা কিন্তু গ্লোবালি যে এটার যে বড় বিজনেস পটেনশিয়াল, সেটা কিন্তু করতে পারছি না। তো এটা ছাড়া আমাদের ইলেকট্রনিক্সের বিশাল সম্ভাবনা আছে। এখন কিন্তু এই যে আমাদের কারেন্ট অ্যাসেম্বলিং হচ্ছে, আমরা অনেক ছোট ছোট যন্ত্রপাতি তৈরি করছি, মোবাইল ফোন এটসেট্রা তৈরি করছি, কিন্তু এটা আবার বিদেশে যখন রপ্তানি করতে যাই, তখন কি হয়, তখন হচ্ছে আমরা আফটার সেল সার্ভিস দিতে পারি না। তো এগুলোর জন্য আমরা পিছিয়ে আসছি। তো এবং প্যাকেজিং এর ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে। তা আমি মনে করি যে এই যে শুধুমাত্র গ্রামে যে ওই কৃষি কর্মকাণ্ড চলবে এরকমও নয়, কৃষির আবার এই আধুনিকীকরণ করতে হবে, যেটা আমাদের প্রসেসিং করতে হবে, এবং একই সঙ্গে গ্রামেও কিন্তু ছোট ছোট আমরা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, যেগুলো গ্লোবাল ফ্যাক্টরি, সেগুলো তৈরি করতে পারি। তো এইভাবে করে আমি মনে করি যে আমাদের অনেক কিছু করার রয়েছে। তো এটাতে এগিয়ে যেতে হবে। আর ফাইনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখন অনেক, এই যে গ্রামে গেলে ঘরে ঘরে দেখা যাবে কি যে অনেকেই ল্যাপটপ নিয়ে বসে গেছেন, হয়তো পিসি নিয়ে বসে গেছেন, আউটসোর্সিং এর কাজ করছেন। গ্লোবাল গিগ ইকোনমিতে বাংলাদেশের মানে 5-6টা ক্যাটাগরির মধ্যে প্রায় সবগুলোতেই দেখা যাবে যে ভারতের পরে আমাদের অবস্থান। আমরা বিশ্বের দ্বিতীয় তৃতীয় অবস্থানে আছি আউটসোর্সিং এ। ওইটাকে আরো কিভাবে আমাদের স্পেশালাইজ করা যায়, এবং একই সঙ্গে আমাদের এটা পুরো যে এখন জবলেসনেস যেটার বিষয় আছে, বেকারত্ব, সেটার সমস্যা সমাধানের জন্য কিন্তু এটা বড় খাত হতে পারে। সুতরাং গ্রাম কিন্তু শুধুমাত্র কৃষি কাজের জন্য নয়, বরং সেখানে কৃষিভিত্তিক শিল্প, আমাদের বড় শিল্পেরও কিছু কিছু অংশ আমরা সেখানে দিতে পারি, লাইট ইঞ্জিনিয়ারিং দিতে পারি, একই সঙ্গে যে আউটসোর্সিং, সবগুলো কাজ আমরা গ্রামে করতে পারি। তো এইভাবে করে আমরা কিন্তু গ্লোবালি একটা বড় রকমের সাপ্লাই হাব হিসেবে ইমার্জ করতে পারি। নিশ্চয়ই। সেক্ষেত্রে হয়তো আন্তর্জাতিক যে অভিঘাতের কথা বলছি, সেক্ষেত্রে আগে নিজেদের সক্ষমতা যদি থাকে, আমরা হয়তো ওই বিশ্বে কি হলো না হলো সেটা হয়তো ধর্তব্য বিষয় আমাদের ক্ষেত্রে না, তারা হয়তো তখন আমাদের মুখে হয়ে যাবে। নিশ্চয়ই। মাহমুদ রশিদ, আপনার কাছে যে বিষয়টি এবার জানতে চাই, সেটা হচ্ছে জ্বালানি সংকট শিল্পক্ষেত্রে একটা বিশাল একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং এই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু যে প্রস্তাবনা দিচ্ছে, সেখানেও বিকল্প জ্বালানি হিসেবে সৌর বিদ্যুৎ এবং বায়ু বিদ্যুতের যে কাঁচামালগুলো আমরা আমদানি করা, সেগুলোর উপর একটা শুল্ক কর মওকুফের একটা বিষয় বলেছে। সেক্ষেত্রে আসলে এটি কতটুকু সুফল বয়ে আনবে বলে মনে করছে? দারুণ সুফল বয়ে আনবে। আমরা তো কন্টিনিউয়াসলি জ্বালানি নিয়ে স্ট্রাগল করছে। বাংলাদেশের অনেক ইনভেস্টমেন্ট কিন্তু অলরেডি আইডল পড়ে আছে, স্পেশালি টেক্সটাইল সেক্টরে, বিভিন্ন সেক্টরে কিন্তু বড় বড় ইনভেস্টমেন্ট আইডল পড়ে রয়েছে, এই জ্বালানি নাই। আমার পরিচিত অনেক ফ্যাক্টরি আছে, তারা পুরো ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি যা আছে সেটা 20-30% প্রোডাকশনে আছে, বিকজ অফ তার গ্যাস প্রবলেম, গ্যাস সংকট। আর গ্যাস তো আমরা অনেক জায়গায় পাচ্ছি না এখন, মানে অনেক জায়গায় নতুন ফ্যাক্টরি করতে পারবে না, বিকজ গ্যাস নাই। তো সবকিছু মিলে, তারপর গ্যাসের দাম কিছুদিন আগে বাড়লো, সবকিছু মিলিয়ে আসলে সৌর বিদ্যুৎ তো আর আমার গ্যাসের অল্টারনেটিভ হবে না, কিন্তু আমার যে বিদ্যুতের জন্য চাহিদা, যে আমাদের বিদ্যুতের প্রোডাকশনে বা বিভিন্ন জায়গায় আমাদের যেই পরিমাণ জ্বালানি এক্সিস্টিং ইউজ হচ্ছে, সেটার একটা ভালো অল্টারনেটিভ সোর্স কিন্তু আমাদের সোলার।
আমাদের স্পেশালি আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলো রুফটপে সোলার হচ্ছে, তো অলরেডি এটা চলছে, কাজ করছিল তারা। এখন কিন্তু আরো বেশি এনকারেজ হবে মানুষ, কারণ এখন ট্যাক্সটা কমে আসবে আশা করি, যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রিকমেন্ডেশন এসেছে, নিশ্চয়ই আমি আশা করি যে পজিটিভ হবে সেটা। তো সেই কারণে আমরা যদি মোটামুটি সকল ইন্ডাস্ট্রিতে, মানে স্পেশালি লোকাল বলি এবং ইন্টারন্যাশনাল মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড বলি, সমস্ত ফ্যাক্টরিতে যদি রুফটপ গুলো সোলার করে ফেলা যায়, জাস্ট ইমাজিন হিউজ প্রোডাকশন আমাদের হবে বিদ্যুতের, আমাদের বিদ্যুতের ঘাটতি অনেক কমে আসবে। সোলার নিয়ে পার্টিকুলারলি আমি খুবই হোপফুল, এবং রিনিউয়েবল এনার্জিতে যে সকল দেশ কিন্তু কাজ করেছে, স্পেশালি রুফটপ সোলার এবং গ্রাউন্ড লেভেলের সোলার নিয়ে, তারা কিন্তু ভালো করছে, রিয়েলি ভালো করছে। আমাদের প্রচুর চর এলাকা আছে যে সকল জায়গায় অলরেডি সোলার পার্ক হচ্ছে, এগুলো আরো ইউটিলাইজ করা উচিত। তারপরে যে সকল জায়গায় ফসলের পাশাপাশি প্যারালালি সোলার করা যেতে পারে, লাইক সবজি হচ্ছে, উপরে হয়তো সোলার প্যানেল থাকলো, তারপর বড় বড় দিঘি, বড় বড় পুকুর বা মৎস্য চাষের প্রকল্প, সেখানেও কিন্তু দুইটা লেভেলে হতে পারে, উপরে সোলার থাকবে, নিচে মৎস্য চাষ হবে। এই জিনিসগুলো মিলে কিন্তু আসলে আমি মনে করি যে বাংলাদেশ রিনিউয়েবল এনার্জিতে কাজ করার অনেক সুযোগ আছে, এবং সেটার প্রথম ধাপ হিসেবে যে এখন যে বেনিফিটস এর কথা বলা হয়েছে বেবজা বেজার ফ্যাক্টরিগুলোর জন্য, দ্যাট ক্যান বি আ ভেরি গুড অপরচুনিটি, এবং পরবর্তীতে আমি বিশ্বাস করি যে এটা যদি সুফল আসে, লোকাল ইন্ডাস্ট্রির জন্য গভর্নমেন্ট কিন্তু ছাড় নিয়ে আসবে। সো আমার মনে হয় যে এটা অত্যন্ত পজিটিভ। হ্যাঁ, নিশ্চয়ই। ডক্টর মাহফুজ কবির, এই জায়গায় আপনার একটা পর্যবেক্ষণ যাতে, সেটা হচ্ছে জ্বালানি সংকটটা আসলে আমাদের জন্য অতীত ছিল, এখনো আছে, এবং জলবায়ু পরিবর্তনের সাথে সাথেও সেটা কিন্তু বাড়ছে, এবং জ্বালানিটা বৈশ্বিক একটা, শুধু আমাদের নয়, বিশ্বের একটা মাথা ব্যথার কারণ হচ্ছে। সেই জায়গায় আসলে আমরা যে সক্ষমতার দিকে আগানোর চেষ্টা করছি, সেটি ছাড়াও আসলে আমাদের অভ্যন্তরীণ যে সক্ষমতা আছে, আমরা কতটুকু সে বিষয়টাতে কাটিয়ে উঠতে পারবো বলে মনে করছেন? এক্ষেত্রে আমাদের দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে লোকাল যে সমস্ত সোর্সগুলো আছে, বিশেষ করে যে আমাদের গ্যাস, নতুন গ্যাস ফিল্ড, সেগুলোতে খুঁজতে হবে আর কি। বিশেষ করে বে অফ বেঙ্গলে তো অনেকদিন ধরে বলছে আমাদের কিছু আছে, কথা বলছে। হ্যাঁ, তো সেইখানে আমাদের সুযোগ আছে বা আমাদের একটু এক্সপ্লোরেশন দরকার, এবং একই সঙ্গে অন্যান্য যে জায়গাগুলো আছে, তো সেগুলোতেও মানে সিলেট বা অন্যান্য যে সমস্ত জায়গাতে অলরেডি আছে ফিল্ড, তো এবং আসলে এই পাপেক্স তারা একটু ইতিমধ্যে তারা সার্ভেগুলো করেছে, তো সেখানে একটু এক্সপ্লোর করা যায় কিনা, এবং নতুন করে আমাদের এই পুরো ন্যাশনাল গ্রিডে কিছু হয়তো যদি যুক্ত করা যায়, তাহলে সেক্ষেত্রে সংকট কিছুটা হয়তো কমে যাবে। কিন্তু এর পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে কাতার থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানিটা বাড়াতে হবে, এবং এই যে ট্রেডিশনাল যে এনার্জি ফসিল ফুয়েল বেসড, তো সেটার কিন্তু তেমন কোনো বিকল্প এই মুহূর্তে আসলে আমরা দেখছি না, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে। কিন্তু একটা জিনিস আমরা একটু লেভারেজ করতে পারি কিনা, সেটা হচ্ছে যে আমরা হয়তো এই যে নন ট্রেডিশনাল যে এনার্জি, বিশেষ করে যে সোলার এবং অন্যান্য রিনিউয়েবল এনার্জি, তো সেগুলা, এবং একটা জায়গাতে আমরা করে কাজ করি, সেটা ওয়েস্ট টু এনার্জি। যদি বলা হচ্ছে যে আপনার এখানে প্রোডাকশন কস্টটা একটু বেশি, কিন্তু আমরা যদি স্কেলটা বাড়াই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা খুবই সম্ভব। তার কারণ এই মুহূর্তে আমরা প্রচুর ডাম্পিং করছি, এবং ডাম্পিং করে যদি পরিবেশ নষ্ট হচ্ছে, তো জায়গাও লাগে ডাম্পিং এর জন্য। তো এখানে অনেক রকমের প্রযুক্তি আছে, তো সেটা ব্যবহার করে আমরা ওয়েস্ট টু এনার্জির দিকে যদি যাই, তাহলে সেক্ষেত্রে একটা বড় কিন্তু এই বিদ্যুতের চাহিদা, গ্যাসের চাহিদা আমরা পূরণ করতে পারি এটা থেকে। আর হচ্ছে যে আমরা এনার্জি এফিসিয়েন্সির দিকে যাবো কিনা, মানে যদি আমরা একটু ধরি যে এই মুহূর্তে যে আমাদের স্টুডিওতে যে পরিমাণে যে লাইটিং আছে, তো সেটাকে আমরা আরেকটুখানি এনার্জি এফিসিয়েন্ট লাইটিং এর ব্যবস্থা যদি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু তখন আমরা এনার্জি সেভ করতে পারি। তো এইভাবে করে কিছু আমরা সেভ করব, কিছু আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাব, এবং ম্যাসিভ একটা রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে আমাদের সোলার রুফটপ বা অন্যান্য যে সমস্ত সোলার যে প্ল্যান্টগুলো, সেগুলো তৈরি করতে পারলে, এবং একই সঙ্গে যে আমরা যদি নতুন জ্বালানির ব্যবস্থা করতে পারি, এইভাবে করে আসলে আমাদের এই পুরো যে এনার্জির ম্যানেজমেন্ট, সেটা একটু স্মার্ট করতে হবে। এভাবে করতে পারলে আমি মনে করি যে এটা অস্বস্তি রয়েছে পুরো শিল্প খাতে, তো সেটা হয়তো কাটানো সম্ভব। হ্যাঁ, নিশ্চয়ই। এবং আমরা প্রত্যেক বছর দেখি গ্রীষ্মকাল আসলে সেই সংকটটা আরো বেড়ে যায়। আপনি যে প্রস্তাবনাগুলো দিয়েছেন বা যে পর্যবেক্ষণগুলো তুলে ধরেছেন, নিশ্চয়ই সেটা অত্যন্ত যুগোপযোগী। আপনার কাছে আমরা আবারও ফিরবো। মাহমুদ রশিদ, আপনার কাছে এবার যে প্রশ্নটি জানতে চাই, কিছুক্ষণ আগে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলেছেন। নিঃসন্দেহে সেটা আমাদের অর্থনৈতিক সক্ষমতা অর্জনের জন্য, রপ্তানি খাতে বৈচিত্র্যকরণ আনানোর জন্য সেটা আসলে কোনো বিকল্প নেই। সেই জায়গায় আসলে আমাদের সংকটগুলো কোন জায়গায়? বর্তমানে আমি যদি আমাদের বর্তমান পরিস্থিতির কথা বলি, স্পেশালি আমাদের একটা বড় রেমিটেন্সের জায়গা তো আসলে গার্মেন্টস সেক্টর, আমি এটা দিয়ে আগে এক্সাম্পল দিতে চাই। আমাদের গার্মেন্টস সেক্টরের মোস্টলি কি হয়, টি শার্ট প্রোডাকশন হচ্ছে, ডেনিম প্রোডাকশন হচ্ছে, কমন আইটেমস গুলো প্রোডাকশন হচ্ছে, যেগুলো কিন্তু আসলে খুব বেশি ভ্যালুয়েটেড নেই, এগুলো তো মার্জিন খুবই কম। ইনফ্যাক্ট আমি অনেক ফ্যাক্টরিকে দেখেছি যে একদম মানে টাইটাই প্রাইসে তারা কাজ করছে। সো এইভাবে তো আসলে ইন্ডাস্ট্রি সাস্টেনেবল হচ্ছে না। এখন অন্যদিকে যখন যে আমরা একটু যখন লেবার নিয়ে কথা বলছিলাম, আমাদের লোকজনদের যখন বেতন বাড়াতে হবে, শ্রমিকদের মজুরি বাড়াতে হবে, তারা তো আসলে পারছে না। তো আলটিমেটলি এটা কোনো ভালো দিক না। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের অনেক গার্মেন্টস সেক্টরের অনেক ফ্যাক্টরি কিন্তু অলরেডি তারা ডাইভার্সিফিকেশন হচ্ছে ভ্যালুয়েটেড প্রোডাক্টে, লাইক খুব তারা স্পোর্টস ওয়্যার তৈরি করছে, স্পোর্টস জ্যাকেট তৈরি করছে, তারা খুব হাই ভ্যালু লঞ্জরি তৈরি করছে, তারা ব্রাইডাল গাউন তৈরি করছে,
এরকম, তারপরে খুব হাই এন্ড স্যুট তৈরি করছে। সো এরকম কিন্তু ধীরে ধীরে ডাইভার্সিফিকেশনটা আসছে, যেগুলোতে মার্জিন প্রফিটেবিলিটিটা বেশি, কারণ র মেটেরিয়াল লাগে কম এবং এগুলো কিন্তু স্কিল বেসড। সো আবার সেই স্কিলের কথা চলে আসে, আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে যদি স্কিল বেসড করা যায় এবং আমাদের কাছে যদি সেই রকম টেকনোলজিগুলো আমরা যদি অ্যাডপ্ট করতে পারি, তাহলে আমরা ওই জায়গাটা যেতে পারবো। এরকম গার্মেন্টসের পাশাপাশি অন্যান্য সেক্টর যেরকম আছে, যারা আমাদের এখন ইলেকট্রনিক ইকুইপমেন্টস ম্যানুফ্যাকচার করছে, তারা যদি এখন ধীরে ধীরে পিসিবি, সেমিকন্ডাক্টরে যদি তারা আসে, তারা যদি এগুলো যদি ম্যানুফ্যাকচার করা স্টার্ট করে এবং গ্লোবালি এক্সপোর্ট করা শুরু করে ভালো লার্জ নাম্বারে, যেমন মালয়েশিয়ার পেনাং একটা ভেরি গুড এক্সাম্পল। পেনাঙে কিন্তু তারা পুরোপুরি মানে সেমিকন্ডাক্টর দিয়ে তারা প্রায় 25-26 বিলিয়ন ডলার রেমিটেন্স আর্ন করতেছে। সো এই এরকম আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে। প্লাস্টিকে বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য ভেরি গুড ম্যানুফ্যাকচার। বাংলাদেশ অনেক বড় বড় প্লাস্টিক আইটেমস ম্যানুফ্যাকচার আছে, কিন্তু প্লাস্টিকের অনেক ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আছে, তারা সেগুলো করতে পারে। তো এই ধরনের আমরা যদি ভ্যালু অ্যাডেড আইটেমস আসতে পারি, এরকম আমাদেরকে আরো বেশি টেকনোলজিক্যাল আইটেমসে ঢুকতে হবে, যে আইটেমগুলোতে আমরা বেশি মার্জিন আর্ন করতে পারবো থ্রু আওয়ার টেকনোলজি অ্যান্ড স্কিল। তাহলে আমার স্কিল এবং টেকনোলজি অ্যাডপ্ট করতে হবে। আমি যেমন এনকারেজ করি এবং আমি আমাদের পরিচিত অনেককেই বলি যে স্পেশালি যারা এখন ধরেন ছোট ম্যানুফ্যাকচারার, তারা কি করতে পারে, তারা ফরেন বিভিন্ন কোম্পানির সাথে জেবি করুক, টেকনোলজি শেয়ার করুক, নিজেকে ডেভেলপ করুক। নিজেকে যখন ডেভেলপ করতে থাকবে, তারপরে গিয়ে কিন্তু একটা টাইমে গিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব এই সকল ভ্যালু এডেড আইটেমে। সো এই জায়গাগুলোতে আমাদেরকে ফোকাস করতে হবে এবং আমার মনে হয় যে করা সম্ভব, যেহেতু আমাদের রিসোর্স আছে। আমাদের বাকিটা আসলে সদিচ্ছার এবং ভিশনটা থাকতে হবে যে আমরা কি করতে চাই। আমরা সারা জীবন কি খালি টি শার্ট সেলাই করে যাবো, নাকি আমরা আসলে যেটাতে 1000% মার্জিন করা যাবে এরকম প্রোডাক্ট আমরা টার্গেট করব। নিশ্চয়ই আপনি স্বল্প কথায় অনেকটা যৌক্তিক বিষয় তুলে ধরেছেন। আসলে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কোনো বিকল্প নেই এই মুহূর্তে আমাদের অর্থনীতি থেকে, যেটা আমরা সম্প্রসারিত সক্ষমতা অর্জন করতে চাই। ডক্টর মাহফুজ কবির, আপনি আপনার কথায় কিছুক্ষণ আগে তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে বিভিন্ন খাতে সংস্কার চলছে, আমরা সংস্কারে সে প্রতিফলনটা হয়তো অদূর ভবিষ্যতে দেখতে পারবো, কিন্তু সংস্কারটা কিন্তু আসলে একটা আবশ্যক বিষয়। এই যে পরিবর্তিত প্রেক্ষাপটের পর একটা বিষয়, যদি আমি কবির ভাষায় বলি, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। অর্থাৎ আমরা সব বিষয়গুলো এখন নিজেটা সচক্ষে দেখার একটা সুযোগ হয়েছে এবং সংস্কার কমিশনেরও সুযোগ হয়েছে সেই বিষয়গুলো দেখে নিজেদের মতামত যাচাই করে সেটাকে সংস্কার করার সুযোগ করে দেওয়ার জন্য প্রস্তাবনাগুলো জমা দেওয়ার। আপনি নিজেও একটা সংস্কার কমিশনের সাথে জড়িত আছেন, সেই জায়গায় সেই পর্যবেক্ষণ থেকে আসলে কতটুকু সম্ভবপর বলে মনে করছেন আপনি বিষয়গুলো? না, সেটা কিন্তু একদিনে হবে না। এবং আসলে যে প্রস্তাবগুলো এসছে বিভিন্ন সংস্কার কমিশন এবং আমাদের কমিশন থেকে যেটা এসছে, তো সেগুলো করতে অনেক বছর লেগে যাবে। কিন্তু আমরা ইমিডিয়েট কিছু হয়তো রিফর্মের প্রপোজাল দিয়েছি, সেটা আমাদের কমিশন থেকে গেছে প্রায় 50টার মতো প্রস্তাব, এবং সেটা আসলে সংসদে না গিয়েই বা কোনো আইন তৈরি না করেই হয়তো করা যাবে, যেটা একেবারে মিনিস্ট্রি থেকে সার্কুলার হয়ে গেলে করা সম্ভব। এরকম বেশ কিছু আছে যেগুলো করলে কিন্তু একটা ভিত্তি তৈরি হবে, এবং এই ভিত্তিটাই আমাদের দরকার। যে এখন কিছুই নেই, সেখান থেকে এমন একটা জায়গায় দাঁড়াবো যেখানে সুশাসনের জায়গা থাকবে, স্ট্রাকচার তৈরি হবে। হ্যাঁ, একটা যদি হয় তারপরে আস্তে আস্তে এটা উঠবে, নতুন সংসদ আসলে তারপরে আরো কিছু হবে, এবং আস্তে আস্তে আমাদের প্র্যাকটিসের মধ্যে যেতে হবে। যে আগে যেরকম একটা এই যে সুশাসনহীনতা বা একটা অপসংস্কৃতি যেগুলো ছিল, পুরো প্রতিষ্ঠানগুলোকে কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে, দুর্বল করে ফেলা হয়েছে, ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে, অর্থ পাচার হয়েছে। তো সেগুলো আমরা দেখতে চাই না। তো আসলে দেশের মানুষই দেখতে চায় না এগুলা। সেখান থেকে বের হয়ে আসার জন্য সংস্কারগুলো অত্যন্ত জরুরি। তবে এখনই সবকিছু করে ফেলতে হবে, এটা একেবারে অবাস্তব। আমি মনে করি যে আসলে পরবর্তী প্রজন্মের কাছে, সংসদের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের অনেক কিছু চাওয়ার রয়েছে। তো তারা নিজেরা আসলে উদ্যোগী হয়েও এই যে সংস্কার যদি করেন, তাহলে সেক্ষেত্রে এটা আসলে একটা ওনারশিপ তৈরি হবে এবং সেভাবে যাওয়া উচিত, এবং একটু সময় রেখে দেওয়া উচিত যে 5 থেকে 10 বছর হয়তো লাগবে আমাদের এই সবগুলো করতে। স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিজেদের মনে করে দেশের স্বার্থে, নিজের অর্থনীতির সাথে সেই বিষয়গুলোকে বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এইভাবে করেই আসলে এই দেশের প্রয়োজনেই এই সংস্কারগুলো করতে হবে। আমি আশাবাদী যে কিছু যদি রেজিস্ট্যান্স থাকেও, বিশেষ করে যারা আসলে এই পুরো অনিয়মের সঙ্গে যারা অভ্যস্ত হয়ে গেছিলেন, তাদের কাছে হঠাৎ করে নতুন মনে হতে পারে। তা আমি মনে করি যে এখানে আসলে ভয়ের কিছু নেই বা অস্বস্তিরও কিছু নেই, এটা দেশের স্বার্থেই প্রয়োজন, এবং এই সংস্কার করলেই তখন থেকে সুশাসনের পথটা প্রশস্ত হয়, দেশের মানুষের জন্য স্বস্তির জায়গাটা বাড়ে। এই বিষয়টা আমাদের একটু চিন্তা করে আমাদের সবাইকে আসলে এগিয়ে আসতে হবে, সব মিলিয়ে অর্থনীতিটা সুসংহত হয়। ডক্টর মাহফুজ কবির এবং মাহমুদুর রশিদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার আলোচনায় একটি বিষয় খুব স্পষ্ট, সেটা হচ্ছে বিশ্বের অর্থনীতির অবস্থা যাই হোক, আমরা যদি নিজেদেরকে সক্ষমভাবে গড়ে তুলতে পারি, নিজেদের সক্ষমতা যেটা আছে, নিজেদের রিসোর্স যেগুলো আছে, সেগুলোকে যদি সঠিক ব্যবস্থাপনা করতে পারি, সবচেয়ে বড় কথা দেশপ্রেমটা যদি থাকে, আমাদের অর্থনীতিকে আমরা নিশ্চয়ই একটি উদাহরণযোগ্য জায়গায় নিয়ে যেতে পারবো। দর্শক, আজকের এই পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে।